হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। মারিয়া এলেনা ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে। তার চোখে উদ্বেগ, কিন্তু খুব নির্লিপ্ত। সে জানে এখানে আবেগ দেখানোর অনুমতি নেই। মাটিতে পড়ে থাকা ঈশার কাঁপতে থাকা কাঁধ দেখে সে এক মুহূর্ত থমকে যায়। ধীরে ধীরে ঝুঁকে তাকে উঠাতে গেলে ঈশার হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মারিয়া এলেনাকে জড়িয়ে ধরে। দুই হাত দিয়ে তার ইউনিফর্ম আঁকড়ে ধরে ঈশা হাউমাউ করে কাঁদতে থাকে। এক অসহায় মেয়ের কান্না রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়, যেন প্রতিটি দেওয়াল তার কষ্ট গিলে নিচ্ছে আর ফিরে ফিরে আওয়াজ ছুড়ে দিচ্ছে। এই কান্নায়, এই ভাঙচুর হওয়া আর্তনাদ শুনলেও যে কারো বুক ভেঙে যাবে। রুমে থাকা সকল মহিলা গার্ড তাকিয়ে আছে, তাদের কারো চোখ লাল, কেউ ঠোঁট কামড়ে কান্না থামাচ্ছে, কিন্তু একটা কথাও তারা বলতে পারছে না, কারণ এখানে সহানুভূতি দেখানো মানেই মৃত্যু। এই সাম্রাজ্যে একটা ছোট ভুলের পরিমাণ মৃত্যু। তাই তারা তাদের কাজে মনোযোগ দেয়, কিন্তু কান বন্ধ করতে পারে না। ঈশার আর্তনাদ শোনার পর কোনো গার্ডই ভেতর থেকে স্বাভাবিক থাকতে পারছে না। মারিয়া এলেনা কাপা গলায় বলে, ম্যাম, আপনি অসুস্থ, প্লিজ শান্ত হন। এভাবে করলে আপনার আরো ক্ষতি হবে। বস দেখলে রেগে যাবেন। প্লিজ ম্যাম, থামুন। কিন্তু ঈশা শুনছে কোথায়? তার চোখ লাল, মুখ ভেজা, ঠোঁট কাঁপছে। সে শুধু বারবার চিৎকার করছে, মা, 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 আমার আম্মুকে বাঁচান। ওরা আমার আম্মুকে মেরে ফেলবে। আমার আব্বুকেও শেষ করে দিয়েছে। আমার আম্মু। মারিয়া এলেনা অসহায় গলায় আবার বলে, ম্যাম প্লিজ, আপনি অসুস্থ, প্লিজ থামুন। কিন্তু ঈশার কান্না থামছে না, বরং বাড়ছে। তার দম বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে, মাথা ঘুরছে, তবু সে চিৎকার থামাতে পারছে না। মারিয়া এলেনা আর রানিয়া দুজন মিলে ঈশাকে জোর করে উঠিয়ে বিছানায় বসায়, কিন্তু ঈশাকে থামাতে পারে না কেউ। চিৎকার করতে করতে তার গলা ভেঙে আসে, এরপরও তার আহাজারি থামে না। চারদিকে রক্তলাল আলো, ভারী সাউন্ড। মাফিয়ার আড্ডাখানার সমস্ত উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে আছে চারদিকে। আজ ভিড় নিজের সীমা ছাড়িয়ে গেছে। টেবিলের উপর ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের নেশা, গ্লাসে কালো রঙের ড্রিঙ্ক, ট্রেতে সাজানো সাদা পাউডারের লাইন। নেশার ধোঁয়ায় মেঘলা হয়ে আছে পুরো ভিআইপি কেবিন। ভিড়ের চোখ আধবোজা, মাথা দুলছে, হাতের গ্লাস থেকে ড্রিঙ্ক ছলকে পড়ছে, কিন্তু সে তোয়াক্কা করছে না, কারণ আজকের দিনটা, আজকের সব ঘটনা তার মাথায় ঘুরছে, ঘুরে ঘুরে মগজকে ছিঁড়ে ফেলছে। যত নেশাই করছে, কোনোটাই ঈশাকে ভোলাতে পারছে না। একদিকে ভয়ঙ্কর রাগ, অন্যদিকে অসহায় আবেগ। এই দুই মিলেমিশে ভিড়ের শরীর যেন চলছে। তার চোখের সামনে বারবার সেই মুখ, ঈশার কান্না, অসহায়তা, সেই স্রেফ মায়া ভরা দুই চোখ, যে চোখ দুটো তার নেশা ছাপিয়ে তাকে দগ্ধ করছে। সে টলতে টলতে উঠে দাঁড়ায়, টেবিলে হাত রেখে নিজেকে সামলায়, কিন্তু চোখে সে এক মুখ, এসবে তার কিছু হবে না। সে ভালো করে বুঝেছে নেশা দিয়ে তাকে নেশা কাটাতে হবে। তাকে দেখতে ইচ্ছে করছে, ছুতে ইচ্ছে করছে। সে মেয়েটাই তার নেশা। মেয়েটার বন্ধ হয়ে যাওয়া সেই চোখ আজকে তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। বীর এক মুহূর্তের জন্য ভাবতে পারছে না, আজকে যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি হতো, এরপর কি হতো, কি করতো সে। তার এত কারি কারি টাকা, পাহাড় সমান সম্পদ, সব কিছু দিয়েও তো ওকে আর ফিরিয়ে আনতে পারতো না। ও না থাকলে বীর কিভাবে থাকবে? এই মুখ আর দেখবে না, ওই ঠোঁটের দিলে সে আর হারাবে না, ওই গলায় সে আর মুখ গুজে ঘুমাতে পারবে না, ওই চুলে ঘ্রাণ নিতে পারবে না। বুকে না জড়ালে যে তার ভেতর খালি খালি লাগে, তার শান্তি আর তার থাকবে না। এই একটা জায়গায় তো সে শান্তি পায় না। কিছু হতে দিব না আমি, আমার কাছেই থাকবে তুমি, আমার বুকের মধ্যখানে থাকবে।
যেখানে বাতাসও স্পর্শ করতে পারবে না তোমাকে। আমার পাখি, আমার শান্তি, আমার হয়েই থাকবে আজীবন। আমার ঘর আলো করে, ভিড়ের প্রাণ হয়ে। বীর নিজেকে সামলে এগিয়ে যায় সামনে। ডিয়েগো দূর থেকে বীরকে দাঁড়াতে দেখে দ্রুত এগিয়ে আসে। বীর তাকায়ও না, ঠান্ডাভাবে ডিয়েগোকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। মিটিয়াস দ্রুত এগিয়ে এসে বলে, বস প্লিজ, আপনি এখন ড্রাগড। এই অবস্থায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট হবে। আমি ড্রাইভ করি, আপনি পিছনে বসুন। বীর থামে, কিছু বলে না, শুধু নিঃশ্বাস ফেলে গাড়ির পিছনের সিটে উঠে বসে। ডিয়েগো আর মেটিয়াস সামনে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি রাতের অন্ধকার চিরে ছুটে যায়, বারের আলোর পেছনে মিলিয়ে যায়। মাফিয়ার এক ভয়ঙ্কর রাত সামনে এগোয়। শেষে গাড়ি এসে থামে বীরের প্যালেসের সামনে। প্যালেসের বিশাল গেট পেরিয়ে বীর ভেতরে ঢোকে। স্ট্রিপ লাইটের নরম আলোয় তার ছায়া দুলছে। পদক্ষেপ ভারী, মাথা ঝাপসা, টলতে টলতে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। প্রতিটি ধাপ যেন তার ভার বহন করতে পারছিল না। আজকের নেশা এবং দিনের সমস্ত রাগ তার শরীর আর মস্তিষ্ক দুটোই অস্থির করে তুলছে। রুমের দরজা খুলতেই অন্ধকার, শুধু বেডসাইড ম্লান আলোটা ঘরের এক কোণে ছুঁয়ে আছে। সেই ক্ষীণ আলোয় দেখা যায় বিছানায় কুঁকড়ে শুয়ে আছে এক নারী, ইশায়া। বীর নিঃশব্দে দরজা বন্ধ করে ভিতর থেকে লক করে দেয়। কান্না করতে করতে শরীরের সব শক্তি ফুরিয়ে ইশায়া কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। তার মুখের পাশে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ, চোখের নিচে কালচে ছাপ, হাতের ক্ষতগুলো লাইটের নরম আলো স্পষ্ট। এই কয়েকটা দিনের মধ্যেই যেন তার সমস্ত প্রাণশক্তি নিংড়ে গেছে। বীর ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে, কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তার চোখ গভীর, নেশার লালচে ভাবের ভেতরে একটা দহন আছে। ঈশার হাতের আঘাত, চোখের নিচে কালচে ভাব, শরীরের হাড়টি বেরিয়ে আসছে। বীরের বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। এত ক্ষমতা, এত প্রতিপত্তি, সব কিছু তার, কিন্তু তবুও কেন এই মেয়ের এই অবস্থা? সে ঝুঁকে আসে, শ্বাসরুদ্ধ তীব্রতায় ঈশার শুকনো ঠোঁটে খুব নরমভাবে স্পর্শ করে। একটুখানি মায়া মেশানো অজ্ঞাত এক অধিকার বোধে ভরা চুম্বন। তারপর ঈশার এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দেয়। বিছানায় উঠে আসে বীর। ঘুমাবে সে। গত কয়টা রাত নির্ঘুম কেটেছে তার ঠিক নেই। মেয়েটাকে হারিয়ে পাগলের মতো ছুটেছে, আর আজ যখন এই না, আর ভাবে না বীর। কাছে ঝুঁকে ঈশার গলায় মুখ রাখে, আর শ্বাস গরম। আলতো ছোঁয়া ঈশার কাঁধ একটু কেঁপে ওঠে। বীরের ঠোঁট ছুঁয়ে যায় ঈশার গলার নরম ত্বকে। দু হাতে জাপটে ধরে বীর ঈশাকে। অপ্রত্যাশিত স্পর্শে ঈশার ঘুম ভেঙে যায়। অন্ধকার, চারপাশে কেবল শ্বাসের শব্দ। সেই মুহূর্তে ঈশার মনে পড়ে যায় আগের ঘটনা, ভয়, অপমান, আতঙ্ক, সব মিলেমিশে মাথা ঘুরিয়ে ওঠে। ঈশা ছটফটিয়ে উঠে বসার চেষ্টা করে, শ্বাস কেঁপে ওঠে ভয়ে। এই ভেবে এখানে অন্য কেউ। বীর থেমে যায়, চোখ মেলে, তার কণ্ঠ ভারী, ক্লান্ত, নেশায় মোড়া। ডোন্ট মুভ, জান ঘুমোতে দাও, আমি খুব ক্লান্ত। এই গলার স্বর ঈশার শরীর থামিয়ে দেয়। এটা নিকো নয়, এটা বীর। ঈশার চোখে পানি চলে আসে, কিন্তু এবার ভয়ের সঙ্গে অদ্ভুত স্বস্তি মিশে। ঈশার মাথায় নিকোর কথাগুলো ঘুরতে থাকে, নিকোর করা কাজ, তাকে বলে যাওয়া প্রত্যেকটা কথা। ঈশার হাত থামিয়ে দেয়। ঈশা আর বাধা দেয় না দেখে বীর থেমে যায়। সে মাথা তুলে তাকায়। ঈশার কাঁপতে থাকা ঠোঁটে খুব আস্তে একটি চুমু এঁকে দেয়। ধীরে অস্পষ্ট স্বরে বলে, আই লাভ ইউ। ব্যথা করছে? ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমি আছি। সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। ঈশা হতবাক। এই মানুষটা যে রাগে সব থামিয়ে দিতে পারে
সে আজ এত নরম কেমন করে? এতদিনের দূরত্বে ঈশাকে কাছে পেয়ে বীর মেতে ওঠে ঈশাকে নিয়ে। তার মস্তিষ্ক আজ তার নিয়ন্ত্রণের বাইরে। আবারও ঈশার ঠোঁটে একটু গভীর চুমু এঁকে দেয়, এবার আগের চেয়ে একটু ধীর। তারপর অত্যন্ত ধীরে ঈশার পিঠে হাত রেখে তাকে একটু তুলে নিজের দিকে টেনে নেয়। ঈশার দুই হাত তুলে নেয় তার গলায়, যেন তাকে নিজের বৃত্তের মধ্যে আটকে ফেলেছে ধীরে ধীরে। ঈশার জামার চেন নামিয়ে দেয়, কাঁধের উপর থেকে কাপড় সরিয়ে ফির সেখানে মুখ রাখে। আলতো চুম্বনে ভালোবাসা জুড়ে দেয় ধীরে, নরমভাবে। কিন্তু নিজের মতো করে সে ডুবে যায় ঈশার ভেতরকার পৃথিবী, তার অধিকার, তার নেশা, তার সত্তা হয়ে। প্যালেসের করিডোরে নিস্তব্ধ। নিকো ইসাবেলার রুমে ঢুকেই টের পায় রুম ফাঁকা, লাইট জ্বলছে, জানালার পর্দা দুলছে, কিন্তু ইসাবেলা নেই। এক মুহূর্তে তার ভ্রু কুঁচকে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। এত রাতে আবার কোথায় গেল এই মেয়ে? সে তো সিনেমাও যায়নি, এখানেই থাকার কথা। খুব তো শ্বাস ফেলে ফোন বের করে নিকো, লোকেশন ট্র্যাক চালায়। এক মুহূর্তের পর স্ক্রিনে জ্বলজ্বল করে লোকেশন, একটা নাইট ক্লাব। নিকোর চোখ লালচে হয়ে ওঠে রাগে। পারফেক্ট, বেলা আজ তোকে ছাড়বো না। নিকো দরজা ধাক্কা মেরে বেরিয়ে যায়। নাইট ক্লাবের বিকট আলো, বেজে ওঠা মিউজিক, রঙিন লাইটে নাচতে থাকা ভিড়, সব কিছুই নিকোর কাছে আরো বিরক্তিকর লাগছে, কারণ সে জানে এখানে আছে বেলা। নিকো ভিড় ঠেলে এগোতে থাকে, চোখ শিকারীর মতো চারদিকে ঘুরছে। হঠাৎই দেখে ফেলে তাকে ইসাবেলা একটা ছেলের সঙ্গে ডান্স ফ্লোরে ঘনিষ্ঠভাবে নাচছে। সেই মুহূর্তে নিকোর মাথায় রক্ত চেপে যায়, তার চোখ লাল। এক সেকেন্ডও দেরি করে না, কোমরে হোস্টার থেকে রিভলভার বের করে সরাসরি শূন্যে গুলি ছোড়ে। মুহূর্তে ক্লাবের গান থেমে যায়, মানুষ চিৎকার করে সরতে থাকে। ভিড় সরে গিয়ে নিকোর সামনে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। সবাই আতঙ্কে তাকিয়ে থাকে, কিন্তু ইসাবেলা বিস্ময়ে জমে যায়। নিকো? তার চোখ বিস্ফারিত। সে তো জানেই না নিকো আর ভিড় দেশে ফিরে এসেছে। নিকোর চোখ ততক্ষণে বেলার ওপর রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নিকো এগিয়ে এসে বেলার হাত চেপে ধরে এক টানে কাছে টেনে নেয়। ইসাবেলা চমকে ওঠে। নিকো, কি আচরণ এটা? ছাড়ো আমাকে। এভাবে সিনক্রেট করার মানে কি? এটা কোন ধরনের অসভ্যতা? নিকো দাঁতে দাঁত চেপে বলে ওঠে, অসভ্যতা? অসভ্যতা তুমি করছো বেলা। আমাদের নাম, আমাদের ক্ষমতা জেনেও এভাবে মাঝরাতে ক্লাবে এসে অন্য ছেলের সাথে নাচো। ইসাবেলা চিৎকার করে ওঠে, তুমি কে আমাকে এভাবে টানার? নিকট চোখ ভয়ঙ্করভাবে শুরু হয়। আমি কে সেটা তোকে পরে বোঝাচ্ছি, বলে বেলার হাত ধরে টানতে থাকে। যে ছেলেটার সাথে ইসাবেলা নাচছিল সে এগিয়ে আসে। ইসাবেলার অপর হাত ধরে বলে, হে, নো মানে নো, বুঝতে পারছো না? লেটার গো। এই একটা বাক্যই নিকোর চোখের মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়। দ্বিতীয় সেকেন্ডের মধ্যে নিকো ঘুরে দাঁড়িয়ে ছেলেটার মুখ বরাবর ঘুষি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায় মেঝেতে থপ করে। ইসাবেলা চিৎকার করে, নিকো স্টপ, থামো। কিন্তু নিকো থামে না। সে হিংস্রভাবে ছেলেটার কলার ধরে তাকে আবার উঠিয়ে আরেকটা আঘাত করে। একের পর এক আঘাত করতেই থাকে। ইসাবেলা চেষ্টা করে তাকে থামাতে, কিন্তু নিকোর শক্তিতে কোথাও সে পেরে ওঠে না। নিকো প্লিজ। নিকো গর্জে ওঠে, তুই চুপ কর বেলা। সবাই তাকিয়ে আছে, কেউ নড়ছে না, কেউ সাহস করছে না এগিয়ে যেতে। নিকোর আগে ফুসতে ফুসতে বেলার হাত ধরে টান দিয়ে বলে, চল, এক মুহূর্ত আর এখানে না। ইসাবেলা কাঁপতে থাকে কণ্ঠে বলে, নিকো, এটা অপমান, এভাবে তো। নিকো চোখ কুচকে তার দিকে তাকায়, যা করছো তার পরিমাণই মাত্র শুরু বেলা। নিকো ইসাবেলাকে টেনে হিচড়ে ক্লাব থেকে বের করে আনে। ভিড় দুদিকে সরে যায়, কেউ বাধা দেয় না। বাইরে এসে এক ধাক্কায় বেলাকে গাড়ির ভিতরে ফেলে দেয় নিকো। দরজা বন্ধ করে নিজে ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দেয়।
গাড়ির ভেতর আলোতে ইসাবেলার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। রাগে অপমানে সব মিলিয়ে তার বুক ধড়ফড় করছে। হঠাৎ বেলা চিৎকার করে ওঠে, গাড়ি থামাও, নামবো আমি। স্টিয়ারিং শক্ত করে ধরে নিকো এক চিলতে হাসি দিয়ে বলে, আজ আমাকে সহ্য করতে পারছো না? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিচু গলায় বলে, কিন্তু মনে নেই সেই দিন? তোমার ইচ্ছেতেই তুমি আমার কাছে এসেছিলে, নিজে থেকে এসেছো তুমি, বাধ্য করিনি আমি। কিন্তু এখন বের হবে আমার ইচ্ছায়। আমার রাজ্যে ঢুকে আমার অনুমতি ছাড়া কেউ পালাতে পারে না, ইসাবেলা। বেলা তীব্র চোখে তাকিয়ে বলে, সেই সময় আমার প্রয়োজন ছিল। প্রয়োজন শেষ, তোমার কাজও শেষ। এখন আর তোমার প্রয়োজন নেই আমার। নিকো শ্লেষ মেশানো হেসে বলল, প্রয়োজন নেই নাকি আমাকে সহ্য করার ক্ষমতা নেই? বেলা তাকে কেটে দেয়, গলায় শীতল তাচ্ছিল্য, আমি ইসাবেলা আলভারেজ। তোমার মতো চাকরের কাছে থাকার প্রশ্নই আসে না। ওটা শুধু এক রাতের আকাঙ্ক্ষা ছিল, শেষ। গাড়ি থামাও। নিকো এবার পুরোপুরি চুপ, চোখ দুটো অন্ধকার হয়ে ওঠে। পেডাল চাপিয়ে আরো স্পিড বাড়ায়। বেলা আবারও বলে, তোমার সারা জীবন ভিড়ের গোলামি করতেই যাবে। তুমি হকে ভিড়ের বেতনভুক্ত কর্মচারী। তোমার নিজের কি আছে? এই সাম্রাজ্যের সব কিছু ভিড়ের। তুমি একজন চাকর, আর একজন চাকর ইসাবেলার সাথে হাস্যকর। নিকোর গলায় শিরা ফুলে ওঠে, চোখ লাল, রাগে জ্বলন্ত হয়ে উঠেছে সে। বেলা ঠান্ডা গলায় আবারও এক ধাপ এগোয়, তোমার লেভেলের কাউকে খোঁজা নাও। বীরের প্যালেসে অনেক আছে, কাউকে বেছে নাও তোমার মতো। হঠাৎ গাড়ি বিকট শব্দে থেমে যায়। সামনের দিকে ধাক্কা খেয়ে এগিয়ে পড়ে বেলা। পরের মুহূর্তে নিকোর হাত তার চুলে, একটানে তাকে নিজের দিকে ঘোরায়। চোখে যেন আগুন জ্বলছে। চুপ, গর্জে ওঠে সে। বড় মুহূর্তে তার ঠোঁটের রক্তচাপ বেলার মুখে পড়ে। এটা কোনো ভালোবাসার চুম্বন ছিল না, এটা ছিল দখল, রাগ, অপমানের জবাব। বেলা ছটফট করে ওঠে, চিৎকার করার চেষ্টা করে। নিকো তাকে ছাড়ে না, তার শক্ত বাহুতে বেলাকে বেঁধে রাখে। গাড়ির পিছনের সিটের দিকে ঠেলে দিয়ে যায় তাকে। বেলার নিঃশ্বাস কাঁপছে, ভয় চোখে ছায়ার মতো। নিকো, হাত ছাড়ো। কিন্তু নিকো যন্ত্রমানবের মতো কোনো কথা শোনার অবস্থায় নেই। বেলা ধস্তাধস্তি করে শুরু করে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে নিকো তার কোমরের বেল্ট খুলে বেলার হাত বেঁধে দেয়। নিকো শক্ত গলায় বলে, নেক্সট আমাকে অপমান করার আগে দুবার ভাববে। তার গলা গভীর, বিপজ্জনক শান্ত। বেলা সরে যেতে চাইলে নিকো তার দুই হাত চেপে ধরে ঝাঁপিয়ে পড়ে তার উপর। নিকোর চোখে তখন শুধু একটাই কথা, তুই আমার। নিজের অজান্তে আমার জীবনে এসে ফেসে গেছো। এখন এখান থেকে বেরোবার কোনো পথ অবশিষ্ট নেই। আর বেলার চোখে আতঙ্ক, প্রতিবাদ আর নিস্তব্ধ ভয়। গাড়ির জানালার বাইরে মেক্সিকোর রাত, নীরব অন্ধকার, চারপাশ শূন্য, ধুলোয় ভরা রাস্তাহীন প্রান্তর। রাতের আকাশ গভীর কালো, চাঁদের আলো নিভে গেছে যেন। ঈশা দৌড়াচ্ছে, তার নিঃশ্বাস ছিন্ন ভিন্ন, চোখ ভয় বিস্ফারিত। সে দিক বেদিক তাকাচ্ছে, কোথাও নিরাপত্তা নেই, কোথাও আলো নেই, শুধু আতঙ্ক আর অন্ধকার। দূর থেকে গাড়ির হেডলাইটের আলো চারদিক ফালা কেটে ছুটে আসে। ঝড়ের মতো গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ। ভিড়ের গাড়ি, পেছনে তার সৈন্যরা, আরো 4-5টা গাড়ি তাকে ঘিরে অবরোধ তৈরি করেছে। ঈশা পিছনে তাকায়, ভিড়ের চোখ ধরা পড়ে তার বেকুল দৃষ্টি। ওই দৃষ্টি যেন তাকে ছিঁড়ে খেতে চায়, যেন বলে পালিয়ে লাভ নেই। দৌড়াতে দৌড়াতে ঈশা হোঁচট খায়, ধোলা উড়ে যায় আর সে মাটিতে থপ করে পড়ে। তার নিঃশ্বাস ভারী, আতঙ্কে কাঁপা, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। গাড়িগুলো ঘিরে ফেলেছে তাকে। ঈশা দৌড়াতে চায়, কিন্তু বাম দিকে দৌড়ালে গাটরা ঢাল তৈরি করে দাঁড়ায়। ডান দিকে গেলে আরো 4 জন অস্ত্র হাতে পথ আটকে রাখে। সামনে এগোতে গেলে কালো পোশাকে দাঁড়ানো এক বৃত্ত তাকে ঘিরে ফেলে।
মাটি, আকাশ, বাতাস সবকিছু যেন ঈশাকে আটকে দিয়েছে। এমন মুহূর্তে ভীর গাড়ি থেকে নামে। তার পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসে একটা শিকারী জন্তুর মতো। প্রতিটি পদক্ষেপ ঈশার রূপ কেঁপে ওঠে। ভীরের ঠোঁটে সেই পরিচিত নিষ্ঠুর পাকা হাসি, হেই মাই লিটল প্রিন্সেস। ভীরের কণ্ঠে নরমতা নেই, আছে অধিকার আর দখলের প্রচণ্ড বল। আমার থেকে পালিয়ে বাঁচা যায় না। তোমার শেষ গন্তব্য আমি, তোমার জীবন আমার, তুমি আমার, আমার বন্দি হিসেবেই তুমি বাঁচবে। ভীর ধীরে ধীরে এগিয়ে আসে। ঈশার চোখ ভয়ে বড় হয়ে ওঠে, কিন্তু তবুও সে পিছাতে থাকে, যেন শেষ সীমাটুকু ধরে রাখতে চায়। ভীর হাত বাড়িয়ে দেয়, তার কবজিতে ধরার আগেই রাতের আগুনের মতো ঝলসে ওঠে কয়েকটা গুলির আলো। চারদিক স্তব্ধ হয়ে যায়, সময়ও থেমে থাকে। ঈশার শরীর কেঁপে ওঠে। পরপর 4-5টা বুলেট এসে বিঁধে তার বুক, কাঁধ, পেট জুড়ে। লাল রক্ত ছিটকে এসে পড়ে ভীরের চোখে মুখে। ভীর থমকে যায়, চোখের সামনে যেন তার দুনিয়া ভেঙে পড়ে। ঈশা নিচে পড়ে যাওয়ার আগেই সে ঝাঁপিয়ে ধরে, 2 হাতে শক্ত করে বুকে চেপে ধরে রাখে। না, না, না। ভীরের কণ্ঠ কেঁপে যায়, তার বুকের হাড় ভেঙে যাচ্ছে। ডিয়েগো, নিগো, গার্ডরা অস্ত্র হাতে ওদিকে ছুটে যায়। কেউ বলে, স্যার, আক্রমণকারী। কিন্তু ভীর কাউকে শুনছে না। তার সবকিছু জমে গেছে শুধু এক মুখে। ভীর তার গালে থাপড়াতে থাকে, গলার আওয়াজ ভেঙে আসে, তবুও বলে, যান, যান, চোখ বন্ধ করিস না, আমি আছি, আমি আছি, এখানে কিছু হবে না তোর, আমি থাকতে তোর কিছু হতে দেব না। ঈশার শরীর রক্তে ভেসে যাচ্ছে, তবু তার ঠোঁটে হালকা হাসির রেখা। সে ধীরে ধীরে বলে, এবার মুক্ত আমি, আপনার খাঁচা থেকে মুক্ত, আর আমাকে বন্দি করতে পারবেন না। আ আ তার কণ্ঠ দুর্বল, ভাঙা শব্দগুলো শেষ হওয়ার আগেই তার মাথা ভীরের কাছে হেলে পড়ে। নিঃশ্বাস থেমে যায়। ভীরের শরীর এক ঝটকায় স্থির হয়ে যায়। তারপর মুহূর্তেই, না, ঈশা! পুরো প্যালেস ভীরের সেই এক চিৎকারে কেঁপে ওঠে। চোখ মেলে ঘুম থেকে উঠে বসে ভীর, চোখে আতঙ্ক, বুক ধড়ফড় করছে। মনে হচ্ছে ঠিক এই মাত্রই সে সত্যি সত্যি ঈশাকে হারিয়ে ফেলেছে। অন্ধকারের ভেতরেও সে কাপা গলায় ডাকে, ঈশায়া।